আমরা একদম গত ক্লাস থেকে শুরু করি। গত ক্লাসে যে হেপাটিক সাইজোগনি পড়ছিলাম, ওইখানে প্লাজমোডিয়াম ভাইভেক্সের প্রথম আক্রমণাত্মক দশাটার নাম কি জানি ছিল? স্পোরোজয়েড। এই স্পোরোজয়েড মানব দেহে আসার আগে কই ছিল? অ্যানোমাইলিস মশকি লালা গ্রন্থিতে। ওই লালা গ্রন্থি থেকে যখন সে কামড় দিল, ওর লালা গ্রন্থি থেকে লালারসের সাথে মানব দেহে আসলো, রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে একসময় কোথায় আসলো? আমাদের যকৃতে আসলো। ওই যে যকৃতে এসে পৌঁছালো, যকৃত কোষগুলোর নাম হচ্ছে হেপাটোসাইট। এই হেপাটোসাইটগুলোর মধ্যে প্লাজমোডিয়াম ভাইভেক্সের স্পোরোজয়েড দশা এসে পৌঁছলো, মাকো আকৃতির স্পোরোজয়েড, যেটা কিছু সময় পরে গোলাকৃতির ক্রিপ্টোজয়েডে পরিণত হয়। সেই ক্রিপ্টোজয়েডের ভিতরে বলছিলাম নিউক্লিয়াস ছিল হচ্ছে একটা, সেই নিউক্লিয়াসটা বিভাজিত হতে হতে কিসে পরিণত হয়েছে? সাইজন নামক একটা দশায়। একটা কোষ, তার ভিতরে নিউক্লিয়াস অনেক, এই দশাকে বলা হয় হচ্ছে সাইজন দশা। সাইজন দশার মধ্যে নিউক্লিয়াস কয়টা? 1000 থেকে 1200টার মতো নিউক্লিয়াস। কিছু সময় পরে এই সাইজনটার ভিতরে যে নিউক্লিয়াসগুলো আছে, প্রত্যেকটা নিউক্লিয়াস পাশাপাশি কিছু সাইটোপ্লাজম ঘিরে এবং একটা কোষ ঝিলিয়ে নিয়ে একটা সম্পূর্ণ আলাদা কোষের মতন গঠন লাভ করে। তখন একটা বড় কোষের মধ্যে অনেকগুলো ছোট ছোট কোষের মতন দেখতে মনে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। একসময় এই ক্রিপ্টোমেরোজয়েডের প্রভাবে বা চাপে যকৃত কোষ ভেঙে যায় এবং প্রত্যেকটা ক্রিপ্টোমেরোজয়েড যকৃত কোষের মাঝে মাঝে গিয়ে অবস্থান করে এবং এক একটা ক্রিপ্টোমেরোজয়েড আবার নতুন আরেকটা যকৃত কোষকে আক্রমণ করে। নতুন যকৃত কোষের মধ্যে তখন প্রথম অবস্থাটা থাকে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। যেই ক্রিপ্টোমেরোজয়েডের নিউক্লিয়াসটা আবার বিভাজন করে এবং কি দশায় পরিণত হয়? সাইজন দশায় পরিণত হয়। এরপর আবার সেই আগের মতন সাইজনটার প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা নিউক্লিয়াস একটু প্লাজমা মেমব্রেন এবং কোষ প্লাজমা মেমব্রেনকে ঘিরে একটা কোষের মতন গঠন করে। তখন এই ক্রিপ্টোমেরোজয়েডগুলোকে আমরা নাম দিই মেটা ক্রিপ্টোমেরোজয়েড। একসময় এই যকৃত কোষও ভেঙে যাবে। তবে এই যকৃত কোষ যখন ভেঙে যাবে, তখন দুই ধরনের মেটা ক্রিপ্টোমেরোজয়েড দেখা যায়। যে মেটা ক্রিপ্টোমেরোজয়েডগুলোর মধ্যে একটা টাইপের মেটা ক্রিপ্টোমেরোজয়েডগুলো হচ্ছে একটু বড় বড় এবং একটা মেটা ক্রিপ্টোমেরোজয়েড হচ্ছে একটু ছোট ছোট। যে কিনা বড় মেটাক্রিপ্টোমেরোজয়েড, আমাদের যেহেতু আমরা একটা চক্র পড়তেছি এখানে হেপাটিক সাইজোগনি, এই চক্রটাকে আমাদের কন্টিনিউ করে যেতে হবে। এদের মধ্যে যে বড় বড় মেটাক্রিপ্টোমেরোজয়েড আছে, যেগুলোর নাম দিছি আমরা হচ্ছে ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, ও এই চক্রটাকে আবার কন্টিনিউ করবে। আর ছোট ছোট যে মেটাক্রিপ্টোমেরোজয়েড আছে, যেগুলোর নাম দিছি আমরা মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, সেগুলা চলে যাবে হচ্ছে কোথায় বলতো? আরবিসি। আরবিসিতে গিয়ে এখানে আমাদের কি করবে? নতুন আরেকটা চক্র শুরু করবে। তাহলে আজকে আমাদের পরের টপিক হচ্ছে এই নতুন চক্রটা। এর পর্যন্ত কতদিন পরে আসছে, তাহলে বইয়ের মধ্যে বের করো এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকার অযৌন চক্র। প্রথম ধাপ থেকে এর পর্যন্ত বলা হয়ে গেছে। প্রোফোজয়েড পার্টটা থেকে আমরা আজকে শুরু করি। হ্যাঁ, দেখো এটা আমাদের কি লিখছে, প্রথম দশাটার নাম কি লিখছে? মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড লোহিত রক্তকণিকার অভ্যন্তরে হিমোগ্লোবিন ভক্ষণ করে আকারে বড় ও গোলাকার হয়, যা কিনা একটু আগে ছিল হচ্ছে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। এখনই এটা চেঞ্জ হয়ে এটার নাম হয়ে গেছে কি? প্রোফোজয়েড। ভিতরে একটা এরকম একটা গোল ডট দেখা যাচ্ছে, এটার নাম কি? নিউক্লিয়াস। এই কোষটা কার ছিল? যকৃত কোষের নিউক্লিয়াস ছিল। এই নিউক্লিয়াসটা কার? এই নিউক্লিয়াসটা কার? লোহিত রক্তকণিকার। এজন্যই আগে জিজ্ঞেস করছি, এজন্যই আগে যকৃত কোষের কথা বলছি। লোহিত রক্তকণিকার কি নিউক্লিয়াস থাকে? কি সুন্দর ভাবে বলতেছে, লোহিত রক্তকণিকা। তাহলে এই নিউক্লিয়াসটা কার? এটা এই প্লাজমোডিয়াম ভাইভেক্সেরই মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েডের মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল, সেই নিউক্লিয়াসটাই হচ্ছে এটা। বড় যে গুল্লু, এটা হচ্ছে আরবিসি। এই বড় গুল্লুর ভিতরে এই যে ছোট গুল্লু, এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। তাহলে এই নিউক্লিয়াসটা তো ছোট গুল্লুর ভিতরে, এটা কার নিউক্লিয়াস? প্লাজমোডিয়াম ভাইভেক্স এর নিউক্লিয়াস। আরবিসি নিউক্লিয়াস থাকলে তো এখানে থাকতো না রে। এখানে কোনো কিছু আছে, এখানে কোনো কিছু আমরা দিছি, কোনো নিউক্লিয়াস দেই নাই। আরবিসিতে কোনো নিউক্লিয়াস নাই। তাহলে এই যে ভিতরে যেটা আছে, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড ছিল একটু আগেই, এখন ওর নাম দিয়ে দিছি আমরা কি? ওর নাম হয়ে গেছে প্রোফোজয়েড। এক নিউক্লিয়াস যুক্ত পরজীবীর এ দশাকে ট্রোফোজয়েড বলে। ওই যে বলেই দিল, এক নিউক্লিয়াস যুক্ত পরজীবীর এ দশার নাম হচ্ছে ট্রোফোজয়েড দশা। এই অবস্থায় জীবাণু দেহে ক্ষুদ্র একটি কোষ গহ্বর দেখা যায়। আমরা বলছিলাম যে প্লাজমোডিয়াম ভাইভেক্সের যে পরজীবীগুলো আছে, কখনো এগুলোর আকার সেম থাকে না, এগুলোর আকার একটু পর পর হচ্ছে চেঞ্জ হয়। তো একইভাবে এই যে এখানে ভিতরে একটা কোষ গহ্বর দেখা যাচ্ছে,
এখানে আগে কখনো এরকম দেখা যায় না, নতুন একটা অন্যরকম করে দেখা যাচ্ছে, যেটা কিনা মাইক্রোম্যাটা ক্রিপ্টোম্যাটা যেটা বলতে সেম না দেখতে, তাই এটার নাম আমরা দিয়েছিলাম হচ্ছে ট্রফোজয়েড। আবার দেখবো এটাও চেঞ্জ হয়ে গেছে একটু পরে। কি দেখবো? সেকেন্ড ধাপের মধ্যে দেখো লিখছে কি সিগনেট রিং। লোহিত কণিকার অভ্যন্তরে খাদ্য গ্রহণ করে বৃদ্ধি লাভের সাথে সাথে ট্রফোজয়েডের কেন্দ্রীয় অঞ্চলে একটি গহ্বর সৃষ্টি হয়, ফলে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এক পাশে সরে যায়। এই অবস্থাকে একটি পাথর বসানো আংটির মতন মনে হয়। দেখো নেক্সট ছবিটা দেখে মনে হচ্ছে এই যে কোষ গহ্বরটা যে ছিল, এই কোষ গহ্বরটা আকারে এত বড় হয়েছে, বড় হওয়ার কারণে নিউক্লিয়াসটা এক সাইডে চলে গেছে এবং নিউক্লিয়াসটা এটার উপরে একটু একটু ডাউন একটা জায়গা ছিল, ওই ডাউন জায়গার মধ্যে গিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে যে হাতের মধ্যে যে আংটি থাকে, আংটির উপরে যেটা পাথর বসানো থাকে ওটা এইটার মতো। তো এই জন্য এটার নাম আমরা দিছি কি ডায়মন্ড রিং না দিয়ে এটার নাম দিছি আমরা কি রিং বলতো? সিগনেট রিং। ঠিক আছে, সিগনেট রিং। বৈজ্ঞানিক নাম কি? প্লাজমোডিয়াম ভাইরাস। যাই পড়তেছি সবগুলা দশারই জীবাণুটার নাম কি? প্লাজমোডিয়াম ভাইরাস, আর কিছুই নেই এখানে। 3 নাম্বার অ্যামিবয়েড ট্রফোজয়েড। প্রায় 8 ঘন্টার মধ্যে পরজীবীর অন্তস্থ গহ্বরটি অদৃশ্য হয়ে যায়। একটু পরে থাকে, দেখো একটু পর না, সিগনেট রিং থেকে 8 ঘন্টা যাওয়ার পরে এই যে গহ্বর ছিল ও ভ্যানিশ হয়ে গেল। এখানে এখন আর গহ্বর নাই। এবং এই যে আকারটা ছিল একটা গোলাকার, একটা সিগনেট রিং এর মতন একটা স্ট্রাকচার ছিল। এই গোলাকৃতি একটু পর কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। এবং পরিবর্তন হয়ে এই যে কোনো কিছু একটা আকার এঁকে ফেলে আমরা বলতে পারি এটা কার ছবি? অ্যামিবার ছবি। যে কোনো এরকম একটা আকার এঁকে দিলে পেশায় গুছে এটা হচ্ছে অ্যামিবার ছবি। এবং তার মধ্যে যদি হচ্ছে একটু লম্বা লম্বা কিছু অংশের মতো এইরকম একটা অংশের মতন দেখা যায়, এগুলোকে বলতে পারি আমরা হচ্ছে ঘনপথ। ক্ষণস্থায়ী পদ মানে হচ্ছে পা, এবং ক্ষণস্থায়ী মানে হচ্ছে টেম্পোরারি, বা বুঝি অল্প সময়ের জন্য। তো এরকম ক্ষণপথ বিশিষ্ট একটা অ্যামিবার মতন এখানে আকার ধারণ করছে। এই যেহেতু এখানে অ্যামিবার মতন একটা আকার ধারণ করছে এবং এই দশাটা হচ্ছে আগেরটার মতন, এটা ট্রফোজয়েডের মতন, এটার নাম দেওয়া হয়েছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। তবে এখানে সর্বপ্রথম একটা চেঞ্জ দেখা যায়, যে এই চেঞ্জটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ট্রফোজয়েড হিমোগ্লোবিনের প্রোটিন উপাদানকে খাদ্যরূপে গ্রহণ করে এবং হিমাটিন বিষাক্ত হিমোজয়েনে পরিণত হয় এবং এই সময় লোহিত রক্তকণিকার আকারে বড় হয় এবং সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায়। ফর দ্য ফার্স্ট টাইম আমরা মানবদেহের কোষের মধ্যে দানা দেখতে পাইতেছি। এখানে মানবদেহের কোষের মধ্যে কোথাও কোনো দানা ছিল? কোষের সাইটোপ্লাজমের মধ্যে কোথাও কোনো দানা ছিল না। লোহিত রক্তকণিকারও এখানে কোষের মধ্যে কোনো দানা ছিল? কোনো দানা ছিল? ফর দ্য ফার্স্ট টাইম এখানে মানব দেহের কোষগুলোর মধ্যে কি দেখা যেতেছে? এরকম দানা দানা, এদের ভিতরে দানা দেখা গেছে, ভিতরে কোষ, এদের কোষের ভিতরে আগেও দেখা গেছে, যা কিছু দেখা যায়। কিন্তু মানব দেহের কোষের মধ্যে দানা কিন্তু দেখা যায় না। ফর দ্য ফার্স্ট টাইম মানব দেহের কোষের মধ্যে আমরা কি দেখতে পারতেছি? এই দানাগুলো দেখতে পারতেছি। এই যে দানাগুলো দেখা যায় মানব দেহের কোষের মধ্যে, এই দানাগুলোর নাম হচ্ছে সাফনার্স দানা। সাফনার্স দানার অনেক ইম্পর্টেন্স আছে। মানুষের যখন একজন রোগী ম্যালেরিয়া যদি আক্রান্ত হয়, এই রক্তকে যদি মাইক্রোস্কোপে নিয়ে পরীক্ষা করা হয়, তখন রক্তের মধ্যে এই সাফনার্স দানা দেখে কি করতে পারে? আইডেন্টিফাই করতে পারে যে তার কি হয়েছে, ম্যালেরিয়া হয়েছে। সাফনার্স দানাটা সাধারণত এই ম্যালেরিয়া রোগের মধ্যে পাওয়া যায়। সো তার রক্ত পরীক্ষা করে সাফনার্স দানা যদি পাওয়া যায়, আরবিসিতে ইউজুয়ালি সাফনার্স দানা থাকবে না, যদি আরবিসিতে সাফনার্স দানা পাওয়া যায় তার মাইক্রোস্কোপে পরীক্ষা করে রক্তের মধ্যে, তখন বোঝা যাবে যে সেটা হচ্ছে তার ম্যালেরিয়া হয়েছে রোগটা। তবে সাফনার্স দানা চলে আসছে ঠিকই, এখন পর্যন্ত কিন্তু রোগীর দেহে আমরা কোথাও বলি নাই জ্বর আসছে। আগে তো জ্বর আসা লাগবে, তারপর আমরা দেখবো সাফনার্স দানা আসে কিনা। তোমার কি উদয় মনে হবে যে না, দেখেই তো আমার রক্তের মধ্যে সাফনার্স দানা আসে কিনা পরীক্ষা করে? মানুষ পরীক্ষা দিলেও পরীক্ষা করে না, নিজে থেকে কেউ যাবে না যে আমার রক্তে সাফনার্স দানা দেখে আসে কিনা। সো আগে জ্বর আসা লাগবে, এরপর জ্বরের মধ্যে কি পাওয়া যাবে? আরবিসিতে সাফনার্স দানা পাওয়া যাবে। তো আমরা দেখি জ্বর আসে কিনা একটু সামনে। পরের টপিকটা হচ্ছে, পরের দশাটার নাম হচ্ছে সাইজন দশা। তাহলে আবার সেম কি হবে বলতে পারেন, তবে একটু ডিফারেন্ট। অ্যামিবয়েড ট্রফোজয়েডের ঘনপথ ক্রমে বিলীন হয়ে যায় এবং পরজীবীটি গোলাকার রূপ ধারণ করে। এরপর এক নিউক্লিয়াস অযৌন পদ্ধতিতে বিভাজিত হয়ে 12 থেকে 24টি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। এইরকম বহু নিউক্লিয়াস যুক্ত দশাকে বলা হয় হচ্ছে সাইজন। খেয়াল করো, এইবারও আমাদের এক নিউক্লিয়াসের বেশি নিউক্লিয়াস আছে, আমরা এটার মাথায় রাখতে হবে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নামই সাইজন। সেটা 10টা নিউক্লিয়াস হোক, 5টা নিউক্লিয়াস হোক, নাকি 1000 থেকে 1200 নিউক্লিয়াস হোক,
তাহলে এই দশটার নামও সাইজন। তবে ব্যতিক্রম যেটা, ওইখানে আমরা সাইজনটার মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা পাইছিলাম অনেক বেশি, কতটা 1000 থেকে 1200টা নিউক্লিয়াস, যেখানে এখানে মাত্র নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে 12 থেকে 24টা। এটা কিন্তু প্রায় 100 ভাগের 1 ভাগের মতো, অনেক কম। এখানে নিউক্লিয়াসটা মাত্র 12 থেকে 24টা নিউক্লিয়াস থাকবে এই সাইজন দশার মধ্যে। সাইজন দশার প্রায় 45 ঘন্টা পর, প্রায় 2 দিনের কাছাকাছি, অনেকটুকু সময় পরে দেখা যাবে হচ্ছে সাইটোপ্লাজম ও প্লাজমা সহ বিভক্ত হয়ে এরা 12 থেকে 18টি গোলাকার কোষে পরিণত হয়। এদেরকে মেরোজয়েড বলে। একটু খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করো, সাইজনটা ছিল 12 থেকে 24টা কোষ, এখানেই ম্যালেরিয়ার টুইস্ট। 12 থেকে 24টা কোষ ছিল সাইজনটার মধ্যে, কিন্তু সাইজনটার পরের দশা যখন হচ্ছে মেরোজয়েড হইল, তখন কিন্তু বলছে 12 থেকে 18টা কোষ। তার মানে কিছু কোষ এখান থেকে গায়েব হয়ে গেছে। কই গেছে এরা? পরে আসতেছে, দেখি আমরা কি বলছে। এরা বলছে 12 থেকে 18টি গোলাকার কোষে পরিণত হয়, এদেরকে মেরোজয়েড বলে, যারা গোলাপের পাপড়ির ন্যায় সজ্জিত থাকে। এই অবস্থাটাকে আমরা রোজের দশা বলতে পারি। এখানে এই যে অনেকগুলা কোষ, এইখানে এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এরকম দেখে মনে হচ্ছে একটা গোলাপের পাপড়ির ফুলের বিন্যাসের মতন, পুষ্প বিন্যাসের মতন এইভাবে বিন্যস্ত হয়ে রয়েছে। এই প্রত্যেকটা একটা কোষের নাম হচ্ছে, এরা হচ্ছে একটা মেরোজয়েড। এই প্রত্যেকটা কোষের নাম একটা মেরোজয়েড। আর এই টোটাল জিনিসটাকে দেখতে যেহেতু ফুলের মতন লাগতেছে, এই জন্য টোটাল জিনিসটাকে বলা হয় হচ্ছে কি রোজেট। টোটাল জিনিসটার নাম হচ্ছে রোজেট, এবং একটা কোষকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কি মেরোজয়েড। যে মেরোজয়েডের সংখ্যা হতে পারে 12 থেকে কতটা? 18টা, নট 24টা। তার মানে কিছু মেরোজয়েড আমাদের হয়তো, কিছু সাইজন্টের নিউক্লিয়াসগুলো হয়তো মেরোজয়েডে পরিণত হয় নাই, তারা হয়তো তাহলে অন্য কিছুতে কনভার্ট হয়েছে। হ্যাঁ, এটাই হয় এখানে। সব মেরোজয়েডগুলা, সব সাইজনগুলা মেরোজয়েডে কনভার্ট হয় না। কিছু সাইজন্টের নিউক্লিয়াসগুলা মেরোজয়েডে কনভার্ট হয়, এবং এরা পরবর্তীতে আবার হচ্ছে ওই যে সাইজন্টের পরের দশার প্রত্যেকটা ধাপে দেখো, সাইজন্টের এক দশা বাদ দিয়ে আমরা দেখছি কোষ ভেঙে গেছে, সাইজন্টের এক দশা বাদ দিয়ে দেখছি কোষ ভেঙে গেছে। তার মানে এখানেও সাইজন্টের এক দশা বাদ দিয়ে দেখবে এখানে কি হয়ে গেছে, কোষ ভেঙে যাচ্ছে, এখানেও কোষ ভেঙে যাচ্ছে। তবে এখানে কোষ ভাঙার পরের কাহিনীটা একটু ডিফারেন্ট। দেখি আমরা ডান পাশে পেজে কি লিখছে। মেরোজয়েডগুলো লোহিত কণিকার আবরণ ভেঙে প্লাজমায় মুক্ত হয় এবং নতুন লোহিত কণিকাকে আক্রমণ করার মাধ্যমে একই চক্রের পুনরাবৃত্তি ঘটায়। এখানে যদি আমরা একটু চিন্তা করি, জিনিসটা একটু যদি আমরা অন্যভাবে চিন্তা করি, এই টোটাল জিনিসটা ঘটতেছে লোহিত রক্ত কণিকার ভিতরে। লোহিত রক্ত কণিকা কই আছে? রক্তনালীর ভিতরে। রক্তনালীর মধ্যে ভাসমান অবস্থায় কি আছে বলতো? প্লাজমা আছে না? রক্তনালীর মধ্যে কি থাকে না? প্লাজমা থাকে না? এই প্লাজমার মধ্যে ভাসমান অবস্থায় হচ্ছে লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা তিনজন থাকে, জানি কিনা এটা আমরা। আচ্ছা, এখন লোহিত রক্তকণিকা এখানে এটার ভিতরে আছে, ধরো অনুচক্রিকা আছে, সাথে সাথে অনেকগুলো শ্বেত রক্তকণিকা আছে, অনুচক্রিকা আছে, এটা ধরো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে এতক্ষণ এই ধরনের কাহিনী ঘটতেছিল। প্লাজমোডিয়াম ভাইভেক্স কি আমাদের বডিতে নরমালি থাকে নাকি? এটা বাইরের জিনিস না, এটা বডির একটা বাইরের জিনিস। তোমার বডিতে যখনই কোনো বাইরের জিনিস দেওয়া হবে, তখনই বডি এটার প্রতি একটা প্রতিক্রিয়া দেখাবে। রক্তের মধ্যে যখনই কোনো বাইরের একটা উপাদান থাকে, তখনই WBC দেখে বলে, আরে এটা তো আমার রক্তের উপাদান না, এটা তো আমার বডির উপাদান না, তখন এটার এগেইনস্টে কোনো কিছু অ্যাকশন নিতে যায়। যখন লোহিত রক্তকণিকাটা দেখলাম একটু পরে কি হয়ে গেল? ভেঙে গেল। তাইলে এই যে আরবিসির ভিতরে ভিতরে যে এই কাহিনীগুলো চলতেছিল, এই যে মেরোজয়েডগুলা, এগুলো একসময় তাইলে রক্তের মধ্যে উন্মুক্ত হয়ে যাবে না? এগুলা কি রক্তে বের হয়ে চলে আসবে না? এই যে ভিতরে ভিতরে আরবিসির মধ্যে, আমরা এই ধাপে দিতে ভুলে গেছি, এই যে কিছু সাপনার্স দানা ছিল, এই জিনিসগুলা হিমোজয়েন বর্জ্য ছিল, এগুলা কি তাইলে এখন আমার রক্ত রসের মধ্যে চলে আসলো না? এটা তো আগে এক সময় ছিল আরবিসির ভিতরে, এখন যেহেতু আরবিসি ভেঙে গেছে, তাহলে এগুলো সব বের হয়ে রক্তের সাথে এখন মিশে গেছে না? তাহলে আগে যখন আরবিসির ভিতরে কাহিনী ঘটতেছিল, তখন WBC হয়তো কিছু বুঝে নাই যে এর ভিতরে ভিতরে যে এত কষ্ট, এটা সে বুঝে নাই। যখন সে বাইরে চলে আসলো, তখন WBC ডিরেক্টলি দেখলো, আরে এগুলা কি আমার বন্ধু আরবিসির ভিতরে। তখন সে এটাকে কন্ট্রোল করার জন্য তখন গিয়ে সে কি করছে, তার বডির টেম্পারেচারটা বাড়ায় দিছে, যাতে এই উচ্চ তাপমাত্রায় এই জীবাণুগুলা কি করতে না পারে, সার্ভাইভ করতে না পারে। দেখো পরের লাইনে কি লিখছে,
একটি সম্পূর্ণ এরিথ্রোসাইটিক চক্র সম্পন্ন করতে প্লাজমোডিয়াম ভাইভেক্সের 48 ঘন্টা সময় লাগে। এখানে টাইম লাগছিল হেপাটিক সাইজোগনিতে 7 থেকে 10 দিন, এখানে আমাদের সময় লাগতেছে 48 ঘন্টা। প্রকৃতপক্ষে আর একটু বেশি লাগে, আমরা এক জায়গায় 8 ঘন্টা পাইছি, এক জায়গায় 45 ঘন্টা পাইছি, একটু হয়তো বেশি লাগে। বইয়ে বলে দিয়েছে আমাদের রাউন্ড ফিগার করে 2 দিন বা 48 ঘন্টা। প্রতিটি চক্রের শেষে অসংখ্য মেরোজয়েড প্লাজমায় মুক্ত হওয়ার কারণে, এই যে প্লাজমায় মুক্ত হয়ে গেল, তখন ডাব্লিউবিসি দেখলো এগুলাকে, তখন হচ্ছে ডাব্লিউবিসি এগুলা দেখে কি বাড়ায় দিছে, টেম্পারেচার বাড়ায় দিছে। আমরা প্রথমবারের মতন বলতেছি রোগীর কি আসছে, জ্বর আসছে। এখন একটু চিন্তা করো তো, যেদিন ঢুকছিল, দেহের মধ্যে ঢুকছিল, আধা ঘন্টার মধ্যে যকৃতে চলে আসছিল। যকৃতে ধরলাম 10 দিন সময় নিছে যকৃতে, যকৃত থেকে বাইরে কই ঢুকছে, লোহিত রক্তকণিকায় ঢুকছে, এখানে শেষ করে ধ্বংস করে বাড়িতে লাগছে আরো 2 দিন, তাহলে আধা ঘন্টা 10 দিন, এখানে আরো 2 দিন, তো ওভারঅল কতদিন কমপক্ষে সময় লাগছে, কমপক্ষে 12 দিন। দ্যাটস ওয়াই প্লাজমোডিয়াম ভাইভেক্সের সুপ্তাবস্থা 12 থেকে 20 দিন। কথাটা কি ক্লিয়ার? কারণ এই 12 দিন পর গিয়ে আমি দেখলাম তার মধ্যে কি আসতেছে, জ্বর আসতেছে। এর আগ পর্যন্ত তো আমি কোথাও বুঝতে পারি নাই, এই জন্য এটা 12 থেকে তার শুরু হচ্ছে সুপ্তাবস্থা। মানুষের দেহে মেরোজয়েড প্রবেশের পর থেকে জ্বরের লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত সময়কালকে কি বলা হয়, সুপ্তাবস্থা বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস রয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে সাইজনটার মধ্যে নিউক্লিয়াস এনে কয়টা পড়ছে লাস্ট সাইজনটার মধ্যে, 12 থেকে 24টা। মেরোজয়েড কয়টা হয়েছিল, 12 থেকে 18টা। সবগুলা মেরোজয়েড চাইলে হয় না, কিছু তাইলে অন্য কিছু হয়েছিল। দেখি লাস্ট পয়েন্ট, গ্যামিটোসাইট গঠন। এরিথ্রোসাইটিক সাইজোগনিক চক্রে উৎপন্ন কিছু সংখ্যক মেরোজয়েড ট্রোফোজয়েড সাইজন্টে পরিণত না হয়ে লোহিত কণিকার অভ্যন্তরে রূপান্তরিত হয়ে গ্যামিটোসাইট গঠন করে। এই যে আমাদের নতুন পয়েন্ট আমরা চলে আসলাম, কিছু কিছু হবে না, মেরোজয়েড হবে না, ওরা মেরোজয়েড না হয়ে ওরা আরেকটা নতুন জিনিস কনভার্ট হয়, যেটা নাম হচ্ছে গ্যামিটোসাইট। এই গ্যামিটোসাইটটা কিরকম, 2 ধরনের হতে পারে। কিছু কিছু গ্যামিটোসাইট আছে যাদের দেহটা ছোট কিন্তু তুলনায় তার কিটা বড়, নিউক্লিয়াসটা বড়। আর কিছু কিছু আছে দেহ বড় কিন্তু দেখতে নিউক্লিয়াসটা আকারে ছোট। এটাও হচ্ছে একটা গ্যামিটোসাইট। ইয়েস, এটাও একটা গ্যামিটোসাইট, এবং এটাও একটা হচ্ছে গ্যামিটোসাইট। কিন্তু একটা তো ছোট, একটা তো বড়। তার নিউক্লিয়াস ছোট হোক বা বড় হোক, সেটা তো তুমি বাইরে থেকে দেখবে না, বাইরে থেকেও তার আকারটা দেখবা, বড় না কিছু। তো বাইরে থেকে যেহেতু আকারটা দেখা যাচ্ছে এটার বড়, তাই এর নাম হচ্ছে কি, ম্যাক্রোগ্যামিটোসাইট। কিন্তু আবার নিউক্লিয়াসটা ভিতরে একটু ছোটই, এর একটু মনটা ছোট কিন্তু শরীর আকারে বড়, এটার নাম হচ্ছে ম্যাক্রোগ্যামিটোসাইট বা স্ত্রী গ্যামিটোসাইট। আর যেটা আবার শরীরটা ছোট হইলেও নিউক্লিয়াসটা বড়, মনটা বড়, এটা হলো পুং গ্যামিটোসাইট অথবা হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট। তোমরা মাইন্ড করে নেই, ক্লাসে মেয়ে বেশি, এর লাগে একটু হইতেছে, নাইলে হইলাম না। তাহলে গ্যামিটোসাইটের মধ্যে আবার কি পাওয়া গেল, 2টা টাইপ পাওয়া গেল। কিছু আবার হচ্ছে ছোট গ্যামিটোসাইট, যেগুলোকে আমরা বলতেছি মাইক্রো বা পুং গ্যামিটোসাইট। কিছু গ্যামিটোসাইট গুলো বড়, যেগুলোকে বলতেছি আমরা ম্যাক্রো বা স্ত্রী গ্যামিটোসাইট। এই গ্যামিটোসাইট পাওয়া পর্যন্তই আমাদের মানব দেহের জীবন চক্র। এখন চক্র কন্টিনিউ হবে কিভাবে, এখানে আসো মেইন টুইস্টটা। চক্র কন্টিনিউ হওয়ার জন্য এখন এই ম্যাক্রোগ্যামেটোসাইট বা মাইক্রোগ্যামেটোসাইট গুলো আমরা যদি একটু বইয়ের মধ্যে দেখি কি লিখছে। ম্যাক্রোগ্যামেটোসাইট বা স্ত্রী গ্যামেটোসাইটে চলে যাও বইয়ের মধ্যে। এত সাইজ বিশিষ্ট ঘন নীল বর্ণের হয়, নিউক্লিয়াস ছোট, প্রান্তভাগে অবস্থিত। পরিণত গ্যামেটোসাইট তৈরি হইতে 96 ঘন্টা সময় লাগে। লোহিত কণিকার অভ্যন্তরে গ্যামেটোসাইট গুলোর আর কোনো পরিবর্তন হয় না, মানে আর বেশি ভিতরে গ্যামেটোসাইট এই অবস্থাতেই থেকে যাবে, আর কোনো চেঞ্জের হবে না, আর কোনো নতুন দশা সে পাবে না। এই গ্যামেটোসাইট পর্যন্তই তার সর্বশেষ দশা মানুষের দেহে। হেপাটিক সাইজোগনি যে স্পোরোজয়েড ঢুকছিল বিভিন্ন কাহিনী করে শেষ পর্যন্ত সেটা এখন কিসের রূপ নিছে, গ্যামেটোসাইটের রূপ নিছে, আর কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা পড়ে আসছিলাম কিনা প্রথম দিন যেদিন ম্যালেরিয়া পড়ি, যে মানব দেহে ম্যালেরিয়ার পোষক দেহ 2টা, মশকি এবং মানুষ কিনা
মাধ্যমিক পোষক, মশকই হচ্ছে নির্দিষ্ট পোষক, পড়ে আসছিলাম। তাহলে তার জীবন চক্র কমপ্লিট করার জন্য এখন তাকে কোথায় থাকতে হবে বলতো? নেক্সট স্টেপটুকু কোথায় গিয়ে শুরু হবে? মশকের দেহে। আমরা যদি একটু 185 পেজের ছবিটার দিকে তাকাই, ডান পাশের লেবেলিং এর দিকে একদম ছোট নিচের লেবেলিং এর দিকে যদি তাকাই, দেখবো দুইটা নাম আছে ম্যাক্রো। 185 নাম্বার পেজ, কালার ছবি না, কালার ছবির দিকে তাকাই রয়েছে কেন? 185 নাম্বার পেজ। মশকের দেহে প্লাজমোডিয়ামের জীবন চক্র। এখানে ডান পাশের নিচের দিকে লেবেলিং এর দিকে যদি তাকাই, দেখবো দুইটা লেবেলিং আছে, ম্যাক্রোগ্যামিটোসাইট, মাইক্রোগ্যামিটোসাইট। দেখছি কিনা? তার মানে আমরা বুঝতে পারলাম এই ছবিটা দেখে, নিচে ছবিটা হচ্ছে মশকের দেহে। তার মানে এই ম্যাক্রোগ্যামিটোসাইট এবং মাইক্রোগ্যামিটোসাইট গুলা নেক্সট কোথায় ঢুকতেছে গিয়ে? এখন চিন্তা করো, এখন চিন্তা করো, মানুষ না হয়, মশা না হয় মানুষরা কামড় দিলে তার থেকে স্পোরোজয়েট মানুষের মধ্যে আছে। এখন মানুষের বডি থেকে ম্যাক্রোগ্যামিটোসাইট ও মাইক্রোগ্যামিটোসাইট কিভাবে মশার মধ্যে যাবে? মানুষ কি গিয়ে মশাকে কামড় দেবে? এখানেই হচ্ছে তাইলে ম্যালেরিয়ার জীবনচক্র কমপ্লিট করতে হলে অবশ্যই 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 ওই মানুষকে, যার ভিতরে 10 থেকে 12 দিন আগে স্পোরোজয়েট ঢুকছিল, অবশ্যই তাকে আবার কামড় দিতে হবে। সেম মশাকে কামড় দিতে হবে? নো, যে কোনো অ্যানোফিলিস মশাকে কামড় দিতে হবে। যে কোনো অ্যানোফিলিস মশাকে যদি তাকে আবার কামড় দেয়, নেক্সট টাইম যদি আবার কামড় দেয়, অ্যানোফিলিস মশাকে এবার কামড় দেওয়ার সময়, ও ভালো কথা, এই গ্যামেটোসাইটগুলো সাধারণত লোহিত রক্তকণিকা থেকে, তো সারা দেহে লোহিত রক্তকণিকাতেই থাকে, তবে প্রধানত এগুলা বেশিরভাগ ওই অবস্থান করা হচ্ছে প্রান্তীয় রক্তনালীগুলোতে। হাতের এবং পায়ের রক্তনালীগুলোর মধ্যে গ্যামেটোসাইটগুলো বেশি বেশি থাকে, যাতে করে কামড় দেওয়ার সময় নিতে গ্যামেটোসাইটগুলোর সুবিধা হয়। হাত এবং পা থেকেই বেশি পিক করে না আমাদের কামড় দেওয়ার জন্য, এগুলা থেকেই পিক করতে পারে গ্যামেটোসাইটগুলো। তো কি জানি বলতে লাগছিলাম একটু আগে, ভুলে গেলাম। ও এখন ওই রোগীকে যদি, যে কিনা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে রিসেন্টলি, ধরো তাকে হচ্ছে স্পোরোজয়েট ঢুকছিল তার মধ্যে 15 দিন আগে, তাহলে তার মধ্যে এখন কি আছে? গ্যামেটোসাইট আছে। কারণ এটা টোটালটুকু হয়ে গ্যামেটোসাইট স্পোরোজয়েট দশা থেকে গ্যামেটোসাইট দশায় আসছে 12 দিন সময় লাগে, আমরা একটু আগে বললাম নিম্নে 12 দিন লাগে। এন্ড গ্যামেটোসাইটগুলো 7 দিন পর্যন্ত ওয়েট করে থাকে, দেখে তার কোনো মশাই তারে নেয়নি, তার জন্য ওয়েট করে। মানব দেহের ভিতরে গ্যামেটোসাইটগুলো ওয়েট করে। তার মানে 15 দিন পর তার মধ্যে গ্যামেটোসাইটগুলো আছে। এখন অ্যানোফিলিস মশাকে এসে যদি কামড় দেয়, আবার সে তার মধ্যে থেকে কি নিয়ে যাবে? রক্ত নিয়ে যাবে। তার মধ্যে স্পোরোজয়েট থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি বেচারার মধ্যে স্পোরোজয়েট থাকে, এইটার মধ্যে এমনি চলতেছে কাহিনী, এরা আবার স্পোরোজয়েট দিয়ে যেত, যে কিনা অলরেডি আক্রান্ত, তার মধ্যে আবার সে কি ঢুকাই দিয়ে যাবে? স্পোরোজয়েট ঢুকাই দিয়ে যাবে, যদি তার মধ্যে থাকে। যদি না থাকে তাহলে তো স্পোরোজয়েট ঢুকাইতে পারবে না, শুধু কামড় দিবে, নেওয়ার সময় কি নিয়ে যাবে? রক্ত নিয়ে যাবে। রক্তের সাথে সাথে কি নিয়ে যাবে? ম্যাক্রোগ্যামেটোসাইট ও মাইক্রোগ্যামেটোসাইট। মানুষ কি সুন্দর তার পাইলে বড় করছে, বড় করে ম্যাক্রোগ্যামেটোসাইট এবং মাইক্রোগ্যামেটোসাইট কার কাছে আবার ফেরত দিয়ে যাবে? মশকের কাছে ফেরত দিয়ে যাবে। দেখবা ম্যালেরিয়ার রোগীরা, তোমরা দেখো ম্যালেরিয়া রোগী দেখে, ডেঙ্গু রোগীরা দেখবা হচ্ছে মশারি টানানো থাকে। অনেকে মনে মনে কোয়েশ্চন, এতে একবার আক্রান্ত হয়ে গেছে, এরে আর মশারি টানায় মশারির ভিতরে রেখে লাভ কি? ফার্দার যাতে তাকে আর কামড় না দেয়, তার দেহের ভিতরে ওই যে সাইকেল চলতেছে, তাকে যদি নেক্সট টাইম আবার কামড় দেওয়া হয়, তাহলে ম্যালেরিয়া বা এদের জীবনচক্রটা কমপ্লিট হয়ে যাচ্ছে না? আমরা যদি জীবনচক্র কমপ্লিট করতে আটকাইতে পারি, তাইলে তো আমাদের নতুন নতুন মশা উৎপন্ন হওয়া আমরা আটকাইতে পারি, নতুন করে আবার আক্রমণ হওয়াটাকে আটকাইতে পারি। দ্যাটস ওয়াই তাদেরকে কিসের আন্ডারে রাখা হয়? মশারির আন্ডারে রাখা হয়। তাহলে এরপর যখন আমাদের ম্যাক্রোগ্যামেটোসাইট এবং মাইক্রোগ্যামেটোসাইট যখন মশা যখন আবার কামড় দিবে, তখন কি এটা কোন বডিতে যাচ্ছে? মশার ভিতরে। তাহলে তুমি মানুষের কাছে দিয়ে গেছিলা, মশা মানুষের কাছে দিয়ে গেছিল কোন দশা? স্পোরোজয়েট দশা। 12 দিন আগে দিয়ে গেছিল স্পোরোজয়েট দশা। এরপর আবার কামড় দিয়ে সে কি নিয়ে গেল? গ্যামেটোসাইট দশা নিয়ে গেল। মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট। গ্যামিট ওয়ার্ডটা আগে কোথাও শুনছিনি আমরা? পুং গ্যামিট, স্ত্রী গ্যামিট। দেখো খেয়াল করে দেখো, আমরা কি কোথাও আগে পুং স্পোরোজয়েট, স্ত্রী স্পোরোজয়েট, পুং ক্রিপ্টোমেরোজয়েট, স্ত্রী ক্রিপ্টোমেরোজয়েট, এরকম কোনো ওয়ার্ড বলছি? ফার্স্ট টাইম কি আমরা যখনই পুং এবং স্ত্রী লাগাইতে গেলাম, তখনই মানব দেহ থেকে এরা গেল বাইরে। কারণ পরে আসছিলাম এটাও, দুইটা পোষকের মধ্যে মানুষ হচ্ছে মাধ্যমিক, মশকি হচ্ছে নির্দিষ্ট। কারণ মানুষের মধ্যে অযৌন জনন হয় আর মশার মধ্যে যৌন জনন হয়। যেহেতু ফার্স্ট টাইম
পুং এবং স্ত্রী টাইপ কোনো কথাবার্তা আসতে পারতেছি, আমরা একটা ইঙ্গিত পাচ্ছি সামনে মনে হয় যৌনজনন হবে, তো মানুষের দেহ থেকে লাভ আছে, এই জন্য এরা কোথায় চলে গেছে এখন? মশকের দেহে। এখন কথা হলো মশকের দেহে কোথায় যাবে? মশকের কি শ্বসনতন্ত্রে যাবে, মশকের কি রক্ত সংবহন তন্ত্রে যাবে, নাকি মশকের হচ্ছে পরিপাকতন্ত্রে যাবে বলো তো? এটা কিন্তু মশকের পরিপাকতন্ত্রে যাবে, কারণ এরা রক্ত পান করছে, রক্ত খাইছে, রক্ত খাইছে না? তাহলে রক্ত খাইলে এটা কই যাবে? পরিপাকতন্ত্রের একটা অংশ আছে, আমরা একটু দেখি বইয়ের মধ্যে কি লেখা আছে। পরবর্তীতে পরিস্ফুটনের জন্য দেখবে স্ত্রী মশকির দেহে প্রবেশ করতে হয় 7 দিনের মধ্যে মশকি কর্তৃক গৃহীত না হলে। ও 7 দিন লাগায় ওয়েট করবে, যদি 7 দিনের মধ্যে ওর কোনো বন্ধু বান্ধব ওরে নিতে না আসে, কোনো মশা যদি ওরে নিতে না আসে, তাহলে সে সুইসাইড করবে। অর্থাৎ মানুষের রক্তে গ্যামেটোসাইট 7 দিনের বেশি বাঁচে না। পরের পেজে যাই, সেকেন্ড প্যারাতে যাই, মশকির দেহে জীবনচক্র।